প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা জেনে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে তোমাদের দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন থাকবে। প্রথম অধ্যায় থেকে কোনো রকম প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকবে না। দেখে নাও, একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 6টি, প্রতিবিষ্ট মান 1 করে 1 × 6 = 6। প্রথম, আদিম মানুষের জীবনের প্রথম জরুরি আবিষ্কার চাকা, আগুন, ধাতু না মাটির পাত্রে আগুন? আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল গাছের ডাল, পাথরের অস্ত্র, লোহার অস্ত্র, তামার অস্ত্র, পাত্রের ডাল। লেজবিহীন উন্নত শ্রেণীর নরবারণ হলো এপ, মানুষ শিল্পাঞ্জি গড়িলে উত্তর হবে এপ। প্রশ্ন, হোমো হ্যাবিলিস কথার অর্থ এপ থেকে মানুষ, দক্ষ মানুষ, দণ্ডায়মান মানুষ, বুদ্ধিমান মানুষ, দক্ষ মানুষ। ভারতীয় প্রাচীনতম সভ্যতা হলো হরপ্পা সভ্যতা, মেহেরগড় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা। উত্তর হবে মেহেরগড় সভ্যতা। হরপ্পা আবিষ্কৃত হয় 1921, 1922, 1929, 1974 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1921 খ্রিস্টাব্দে। হরপ্পা সভ্যতার বাড়িগুলি কী দিয়ে তৈরি হতো? কাদামাটি দিয়ে, কাঠ দিয়ে, পোড়া ইট দিয়ে, পাথর দিয়ে। পোড়া ইট দিয়ে। হরপ্পা সভ্যতায় স্নানাগার পাওয়া গেছে লোথালে, হরপ্পায়, মহেঞ্জোদারোয় না কালীবঙ্গানে? উত্তর হবে মহেঞ্জোদারোয়। 2 থেকে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন যে কোনো 4টি, প্রতিবিষ্ট মান 1 করে 1 × 4 = 4। হোমো স্যাপিয়েন্স কথার অর্থ কী? উত্তরে বুদ্ধিমান মানুষ। আদিম মানুষ কোন পর্যায়ে কৃষিকাজ শেখে? নতুন পাথরের যুগে প্রথম পর্যায়ে আদিম মানুষ প্রথম কৃষিকাজ শেখে। লুসি কি? লুসি হলো আফ্রিকা মহাদেশে ইথিওপিয়ার হাদান নামক স্থানে প্রাপ্ত একটি মেয়ের কঙ্কাল। হরপ্পা সভ্যতা ছিল ড্যাশ যুগের সভ্যতা, শূন্যস্থান পূরণ করো। তামা ও ব্রোঞ্জ। হরপ্পা সভ্যতা কি আবিষ্কার? উত্তরে প্রত্নতাত্ত্বিক দয়ারাম সাহানি। লোথাল কথার অর্থ কি? মৃতের স্থান। মেহেরগড় সভ্যতা কবে আবিষ্কৃত হয়? উত্তর লিখবে 1974 খ্রিস্টাব্দে, যা ফ্রাঁসোয়া জারিচ আবিষ্কার করে। তাকে সাহায্য করেছিলেন রিচার্ড মেডো। 3 থেকে রয়েছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন যে কোনো 4টি, প্রতিবিষ্ট মান 2 করে 2 × 4 = 8। প্রথম, দাবানল কাকে বলে? বনে লাগা আগুনকে দাবানল বলা হয়। বনে গাছের ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বলে উঠে দাবানলের সৃষ্টি করে। আদিম মানুষ আগুন জ্বালাতে শেখার আগে দাবানলের আগুনকে সংগ্রহ করে কাজ চালাতো। আদিম মানুষ কেন জোট বেঁধেছিল? এর ফলে তার কী লাভ হয়েছিল? আদিম মানুষ হিংস্র জীবজন্তুর হাত থেকে নিজেকে রক্ষা করতে এবং তার খাদ্যের সংস্থান করার জন্য জোট বেঁধেছিল। জোট বেঁধে বাস করার ফলাফল: 1. জোট বাঁধার ফলে আদিম মানুষ অনেকটাই নিরাপদ হয়। 2. একসঙ্গে শিকার করার সাহস অর্জন করে। 2. আদিম মানুষ নানা ধরনের হাতিয়ার তৈরি করতে শেখে। আদিম মানুষ কীভাবে আগুন জ্বালাতে শেখে? উত্তর লিখবে মানব সভ্যতার বিকাশের ক্ষেত্রে মানুষের আগুন জ্বালাতে শেখা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আগুন জ্বালানোর কৌশল সমূহ: আদিম মানুষ দাবানল দেখে আগুনের অস্তিত্ব বুঝতে পারে। চকমকি পাথরের হাতিয়ার তৈরির সময় পাথরের ঠোকাঠুকিতে আগুন জ্বলে ওঠে, তা দেখে মানুষ আগুন জ্বালাতে শেখে। এটা শেখা হবে এইভাবে আদিম মানুষ আগুন জ্বালাতে শেখে। পরের প্রশ্ন, অস্ট্রালোপিথেকাসদের বৈশিষ্ট্য আলোচনা করো। 1. এরা 2 পায়ে ভর দিয়ে কোনো মতে দাঁড়াতে পারত। 2. এদের চোয়াল ছিল শক্ত ও সুগঠিত, তাই এরা শক্ত বাদাম ও শুকনো ফল চিবিয়ে খেতে পারত। 3. এরা গাছের ডাল দিয়ে ধাক্কা মারত, পাথর ছোঁড়ার চেষ্টা করত। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতাকে কেন হরপ্পা সভ্যতা বলা হয়? 1921 ও 1922 খ্রিস্টাব্দে হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাচীন সভ্যতা 2টি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে। সিন্ধু নদীর উপত্যকায় এই 2টি কেন্দ্র অবস্থিত বলে এই সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলা হতো, কিন্তু পরে সিন্ধু নদীর উপত্যকার বাইরে এই সভ্যতার অনেক কেন্দ্র খুঁজে পাওয়া গেছে, আর এগুলোর মধ্যে হরপ্পা ছিল সবচেয়ে বড়, গুরুত্বপূর্ণ প্রাচীন কেন্দ্র, তাই সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয়। পরের প্রশ্ন, তামা হাইপেন পাথরের যুগ বলতে কী বোঝো? নতুন পাথরের যুগে ভারতীয় উপমহাদেশে পাথরের পাশাপাশি ধাতুর ব্যবহার শুরু হয়েছিল। তখন ধাতু বলতে তামা ও কাঁসার ব্যবহার ছিল। এই সময় তামা ও পাথরের দুটোরই ব্যবহার হতো বলে এই সময়কে তামা হাইপেন পাথরের যুগ বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 4 দাগে রয়েছে বিশ্লেষণাত্মক উত্তরভিত্তিক প্রশ্ন যে কোনো 2টি, প্রতিবিষ্ট মান 3 করে 3 × 2 = 6। আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কী কী সুবিধা হয়েছিল? আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের জীবনযাত্রায় ঘটে নানান পরিবর্তন। এর ফলে মানুষ 1. শীতের প্রকোপ থেকে বাঁচতে শিখল। 2. হিংস্র জীবজন্তুর হাত থেকে নিজেকে সুরক্ষিত করতে শিখল। এর ফলে আদিম মানুষের খাদ্যাভ্যাসে পরিবর্তন ঘটে। 4. আগুনে পোড়ানো নরম খাবার খাওয়ার ফলে মানুষের চোয়াল ও দাঁত ছোট হয়, তার শারীরিক পরিবর্তন ঘটে। পরের প্রশ্ন, আদিম মানুষ যাযাবর ছিল কেন? আদিম মানুষ নানা কারণে যাযাবর জীবনযাপন করত। যেমন আদিম মানুষ নিজের খাবার নিজে উৎপাদন করতে পারত না। আদিম মানুষ শিকার করে বনের ফলমূল সংগ্রহ করে তাদের খাদ্যের চাহিদা মেটাত, আর বনের ফলমূল বা শিকারের কোনো একটি নির্দিষ্ট এলাকার মধ্যে পাওয়া যেত না, তাদের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে খাদ্য সংগ্রহ করতে হতো। এই সব কারণে আদিম মানুষ যাযাবর ছিল। পরের প্রশ্ন খুবই
গুরুত্বপূর্ণ, মহেঞ্জোদারো স্নানাগার সম্পর্কে কী জানা যায় বা মহেঞ্জোদারো স্নানাগার সম্পর্কে যা জানো লেখো। মহেঞ্জোদারোতে একটি সুগঠিত পাকা ইটে তৈরি স্নানাগার অর্থাৎ স্নান করার জায়গা আবিষ্কৃত হয়েছে। সেটি ছিল লম্বায় 180 ফুট ও চওড়ায় 108 ফুট এবং সমগ্র এলাকাটি 8 ফুট উঁচু পাঁচিল দিয়ে ঘেরা ছিল। এর মাঝামাঝি অংশে একটি বড় জলাশয় দেখা যায়, যেটি ছিল 39 ফুট লম্বা, 23 ফুট চওড়া ও 8 ফুট গভীর। এই জলাশয়টিতে একদিকে যেমন বাইরের অপরিষ্কার জল ঢোকার ব্যবস্থা ছিল, তেমনি অতিরিক্ত জল বের করে দেওয়ার ব্যবস্থাও ছিল। এমনকি জলাশয়টিকে পরিষ্কার করার ব্যবস্থা করা হয়েছিল। জলাশয়ে ঋতুভেদে ঠান্ডা ও গরম জলের ব্যবস্থা ছিল। অনেকে মনে করেন এটি ছিল অভিজাতদের জল কেহেলির স্থান। পরের প্রশ্ন, প্রিন্টিং মিস্টেক আছে। হরপ্পা সভ্যতাকে প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা বলা হয় কেন? প্রাগৈতিহাসিক যুগ বলতে সেই সময়কে বোঝায় যে সময়ে মানুষ লিখতে শিখেছে বা লিপির ব্যবহার শিখেছে। হরপ্পা সভ্যতাকে প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা বলা হয় কারণ হরপ্পা সভ্যতার মানুষ লিখতে জানত। তবে হরপ্পা সভ্যতার লিপি আজও পড়া সম্ভব হয়নি। তবে এই লিপিগুলির সঙ্গে ব্রাহ্মী ও খরষ্টি লিপির মিল আছে। ডান থেকে বামে এগুলি লেখা হতো। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার শিলমোহর সম্পর্কে আলোচনা করো। হরপ্পা সভ্যতার বিভিন্ন প্রত্নক্ষেত্র থেকে অনেক শিলমোহর পাওয়া গেছে। শিলমোহরগুলি নরম পাথর ও কাদামাটি দিয়ে বানিয়ে আগুনে পুড়িয়ে তৈরি করা হতো। এগুলিতে লিপি ও প্রতীক চিহ্ন খোদাই করা হতো। শিলমোহরগুলিতে ষাঁড়, এক শিঙলা, একটি কাল্পনিক পশু, মানুষ, গাছ ও জ্যামিতিক নকশা খোদাই করা থাকতো। বেশিরভাগ শিলমোহরে উল্টো নকশার খোদাই করা হতো। কাদামাটিতে ছাপ দিলে তা সোজা হতো। 5 দাগে রয়েছে ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো দুটি। প্রশ্নের মান 5 করে, 5 গুণ 2 = 10। প্রথম, উপমহাদেশের নতুন পাথরের যুগে মানুষের জীবনযাত্রার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। দেখেন, আমি আর মুখে বলছি না, আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। প্রথম পয়েন্ট করবে ভূমিকা, 1 দিয়ে পয়েন্ট করবে জীবিকা, 2 দিয়ে পয়েন্ট করবে হাতিয়ার, 3 দিয়ে পয়েন্ট করবে বাসস্থান, 4 দিয়ে পয়েন্ট করবে চাকার আবিষ্কার, 5 দিয়ে পয়েন্ট করবে নিদর্শন। পরের প্রশ্ন, পুরনো পাথরের যুগের মানুষের জীবনযাত্রা কেমন ছিল? পয়েন্ট করবে ভূমিকা, 1 দিয়ে পয়েন্ট করবে দলবদ্ধভাবে খাদ্য সংগ্রহ, 2 দিয়ে পোশাক পরিচ্ছদ, 3 দিয়ে খাদ্য, 4 দিয়ে হাতিয়ার। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা। তারপরে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা, 1 দিয়ে নগর বিন্যাস, 2 দিয়ে ঘর বাড়ি, 3 দিয়ে পয় প্রণালী, 4 দিয়ে রাস্তাঘাট, 5 দিয়ে গ্রিড পদ্ধতি। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতায় পয় প্রণালী ও নিকাশি ব্যবস্থা কেমন ছিল তা নিজের ভাষায় আলোচনা করো। প্রথম পয়েন্ট করে পয় প্রণালী, তারপরে পয়েন্ট করে নিকাশি ব্যবস্থা। এছাড়াও তোমরা হরপ্পা সভ্যতার পতনের কারণ, সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কেন, এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। এবং পুরনো পাথরের যুগের বৈশিষ্ট্য, মাঝের পাথরের যুগের বৈশিষ্ট্য, নতুন পাথরের যুগের বৈশিষ্ট্য, এগুলো কিন্তু ভালো করে অধ্যয়ন করবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, জেলা বছর 6ষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 6ষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পাবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। আজ আমরা যে প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্নোত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই প্রতিটি প্রশ্নোত্তরই তোমাদের খাতা লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে 80 থেকে 90% কিন্তু কমন পেয়ে যাবে।